হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি জাপানিজ রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে ব্লু সামার। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। 運命の恋を信じる女子高生が田舎で出会ったのは私、大鳥まりか。銀座はどこでも行ったりしないよ。青春だな。お前ってすげえな。ダメだよ、銀座を困らせたら。まりかさん、未来のお嫁さんなんでしょ。リオちゃんに付き合ってほしいって言いました。まりかさんにもじゃないですか。マリカ。最後見てよ。মুভির শুরুতেই দেখি রিশু নামের একটা মেয়ে তার ভাইকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে শহর থেকে গ্রামে তার গ্র্যান্ডমার বাড়ি যাচ্ছে। এই খবর রিশু তার বান্ধবীকে বলতেই বান্ধবীর শখ খেয়ে বলে, বান্ধবী তুই এটা কেমনে করতে পারলি? তোকে ছাড়া আমি এখানে একা কেমনে এই গ্রীষ্মটা কাটাবো? কত প্ল্যান করেছিলাম তোকে নিয়ে, সব ভেস্তে দিলি। শেষ দিন আমরা কত মজা করলাম, হ্যান্ডসাম ছেলে সচিন তোর নাম্বার চেয়েছিল আর তুই চলে যাচ্ছিস। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার একদম আগের দিন, মানে স্কুলের শেষ দিন সব বন্ধুরা মিলে একটা জায়গায় পার্টি করতে গিয়েছিল। সেখানে দেখি রিশু অনেক মজা করে সবার সাথে কথা বলতেছে। আসলে স্কুলের বেশিরভাগ ছেলে মেয়েরাই রিশুকে অনেক পছন্দ করে, কারণ রিশু সবার সঙ্গে খুব ভালো করে মেশে। আর রিশু দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো রিশু কথা বলতেছে আর এদিকে দেখি সচিন নামের একটা ছেলে রিশুকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতেছে। কাহিনী তো বুঝতেই পারতেছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই রিশু তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এমন সময় সচিন এসে বলে, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আর একটু থাকো না। তো রিশু আসলে সচিনকে ওইভাবে চেনে না, কারণ সচিন অন্য সেকশনের স্টুডেন্ট। তো সচিন তার নাম বললে রিশু বলে, আসলে আমার ভাইকে স্কুল থেকে আনতে হবে, তো তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সচিন তখন দুম করেই বলে, রিশু আমরা কি এই গ্রীষ্মের ছুটিতে কোথাও একসাথে ঘুরতে যেতে পারি? হঠাৎ করে এরকম কথা শুনে রিশু একদম অবাক হয়ে যায়। সচিন বলে, না মানে তোমার সঙ্গে ঘুরলে হয়তো ভালো লাগতো, তাই আর কি। রিশু তখন কি বলবে বুঝতে পারে না। এরপর সচিন ফোনের হোয়াটসঅ্যাপ স্ক্যানার বের করে যাতে ওরা দুজনে যোগাযোগ করতে পারে। রিশুও তখন স্ক্যানটা করতে যাবে বলে ফোনটা বের করে, বাট দেখে 6:42 বেজে গেছে। আর এত দেরি হয়েছে দেখে রিশু আর কোনো কথা না বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আসলে স্কুল শেষে প্রতিদিন রিশু তার ভাইকে আনতে যায়, কারণ তার বাবা বিদেশে আর তার মা কাজের চাপে অনেক ব্যস্ত থাকে। তো দেরি হয়েছে বলে রিশু এবার খুব দ্রুত দৌড়াতে থাকে। সিন আবার বর্তমানে আসে, মানে ওই যে রিশু ট্রেনে করে তার গ্র্যান্ডমার বাড়ি যাচ্ছে। তো রিশু ফ্ল্যাশব্যাকের সেই ভাবনায় ডুবে আছে। এমন সময় রিশুর ভাই সাতাই বলে, আপু দেখ দেখ ওদিকে তাকা। রিশু দেখে, ওয়াও কত সুন্দর, একদম সবুজে ঘেরা, আবার সূর্যমুখী ফুলের কত সুন্দর বাগান। তো এরপর রিশু আর সাতাই গ্রামে চলে আসে। সেই সময় ওর ভাই বলে, আমি একটা ড্রিঙ্কস আনি। রিশু তখন আশপাশটা একা একাই ঘুরতেছে আর দেখতেছে, কারণ অনেক বছর পর রিশু আবারও এই গ্রামে এসেছে। রিশু দেখে ওখানে গাছে একটা ঝিঝি পোকা বসে আছে। রিশু তখন ওটাকে কপাত করে ধরে ফেলে। এটা দেখে একটা ছেলে দাঁড়িয়ে বলে, তুমি কি পোকামাকড় ভালোবাসো? রিশু ছেলেটাকে দেখে কিছু না বলে শুধু চেয়ে আছে। ছেলেটা বলে, আমার নাম গিঞ্জো। তো গিঞ্জো মনে করে রিশু এখানে ভ্রমণে এসেছে, কারণ শহর থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তাই গিঞ্জো বলে, তুমি ওই দিকটা দেখেছো? তখন সিন সেখানে আসলে দেখি এত সুন্দর একটা জায়গা দেখে রিশু খুব খুশি হয়েছে। একটু পর গিঞ্জো কাছে এসে ওঠার জন্য রিশুকে হাত বাড়িয়ে দেয়। রিশু চুপ করে আছে দেখে গিঞ্জো বলে, জায়গাটা অনেক পিচ্ছিল, হাত দাও। তো যাওয়ার সময় রিশু গিঞ্জোকে ধন্যবাদ জানায় আর গিঞ্জো রিশুকে তার দোকানের কার্ড দিয়ে দেয় আর বলে, এটা আমার লিকার শপের কার্ড। তোমার যদি কখনো মনে হয় আমার লিকার শপে আসবে তো এই অ্যাড্রেসে চলে এসো, অনেক ভালো জুসও পাওয়া যায়। গিঞ্জোর থেকে এই কার্ডটা পেয়ে রিশু দারুণ খুশি হয়ে যায়, কিন্তু তারপরে মনে হয় যে গিঞ্জোর নামটা জিজ্ঞাসা করতে তো সে ভুলে গেছে। তো এরপর রিশু ও সাতাই তাদের গ্র্যান্ডমার বাড়ির কাছে আসতেই দেখে তার গ্র্যান্ডমা তাদের আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেক দিন পর গ্র্যান্ডমার বাড়ি এসে রিশু খুব খুশি হয়। এরপর রিশু রুমের ভিতরে ঢুকতেই একটা ছেলে তাকে ওয়েলকাম জানায়। রিশু দেখে তো অবাক হয়, কারণ এটা আর কেউ নয়, গিঞ্জো ছিল।
গিঞ্জও বলে আরে তুমি তো সেই মেয়ে। সেই সময় রিশুর গ্র্যান্ডমা এসে তাদের পরিচয় করিয়ে দেয়। আসলে রিশুর মা আর গিঞ্জোর বাবা অনেক ভালো বন্ধু, আবার দুজনের বাড়ি যেহেতু কাছাকাছি তাই পাড়া তো চাচাতো ভাইও বলা যেতে পারে। তো গ্র্যান্ডমা বলে তোরা 2 বছরের ছোট বড়, আর তোরা যেহেতু প্রায় সমবয়সী তাই একসাথে মজা করতে পারবি। এটা শুনে রিশু খুশি হয়। বাট গিঞ্জো যখন জানতে পারে রিশু আর সাতাই এই গ্র্যান্ডমার নাতি নাতনি, তখন গিঞ্জো মোটেও খুশি হয় না। গিঞ্জো আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রিশু আবারও গিঞ্জোর পিছু পিছু এসে গিঞ্জোকে ধন্যবাদ জানায়। বাট গিঞ্জো বলে তোমার লজ্জা করে না এই বয়স্ক মানুষটাকে গ্রামে এভাবে একা ফেলে রাখতে? এটা বলেই গিঞ্জো গাড়ি স্টার্ট করেই চলে যায়। রিশু গিঞ্জোর হঠাৎ এই ব্যবহারে প্রচন্ড অবাক হয়ে যায়। রাত হয়ে গেলে দেখি রিশু ফোনে গেম খেলতেছে, বাট তার কিছুই ভালো লাগতেছে না। আসলে গিঞ্জো তার সঙ্গে হঠাৎ ওই রকম ব্যবহার করেছে তো তাই আর কি। রিশু সেই সময় ওখানে যে ক্যালেন্ডার ছিল সেটাতে তার ছুটির সময়গুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেগুলো মার্ক করে রাখে। ক্যালেন্ডার দেখে বোঝা যায় যে রিশু মোট 40 দিন ছুটি পেয়েছে, তার মানে সে 40 দিন এখানে থাকছে। তো সকালে রিশু ঘুম থেকে উঠে বাহিরে আসতেই গিঞ্জোকে দেখে লুকিয়ে পড়ে। রিশু লুকিয়ে থেকে দেখে গিঞ্জো তার গ্র্যান্ডমাকে কাজে সাহায্য করতেছে। হঠাৎ গিঞ্জো তখন রিশুকে দেখতে পেলে বিরক্তিকর একটা ফেস রিয়াকশন দিয়ে চলে যায়। এরপর দেখি রিশু অনেক ভারী একটা জিনিস টেনে টুনে তার রুমে নিয়ে যাচ্ছে, বাট খুব হাঁপিয়ে গেছে। গিঞ্জো তখন সেটা দুম করে নিয়ে রুমে নিয়ে আসে। রিশু পিছন পিছনে এসে বলে এখন এখানে আমি এসেছি তো আমাকেই করতে দাও। গিঞ্জো বলে আগে নিজের গায়ে শক্তি বাড়াও, তারপর এই কাজটা করতে আসবে। দুপুর পর্যন্ত ঘুমিয়ে এখন কাজ দেখাতে এসেছো, 2 দিন পরে তো আবার চলে যাবে, তখন গ্র্যান্ডমাকে কে হেল্প করবে? ঠিক সেই সময় একজন কাস্টমার দোকানে আসে আর আইসক্রিম চাই। রিশু তখন কাস্টমারটাকে আইসক্রিম দিতে আসে। আর তারপর তো কিছুক্ষণ পর রিশু বাড়ির কিছু কাজ করতে করতে হঠাৎ দেখে গিঞ্জোকে অনেকগুলো মেয়ে ঘিরে ধরেছে। আর গিঞ্জো তখন মেয়েগুলোকে তার লিকার শপের কার্ড দিচ্ছে, যেটা সে প্রথম দেখাতে রিশুকেও দিয়েছিল। তখন রিশু ভেবেছিল গিঞ্জো হয়তো তাকে পছন্দ করেছে তাই হয়তো ওটা দিয়েছিল, বাট এখন দেখে তার ভাবনা ভুল, সে তো সব মেয়েকেই দিচ্ছে। এটা দেখে রিশুর মনটা ভেঙে যায় আর তখন হাত থেকে জিনিসগুলোও দুম করে পড়ে যায়। গিঞ্জো আবার বলে যেটা করতে পারো না সেটা করতে এসো না, এইসব করে গ্র্যান্ডমাকে আরো বেশি করে বিপদে ফেলছো। গিঞ্জোর কথাগুলোই রিশু এবার খুব কষ্ট পায়। একা একা রাগে বিড়বিড় করতে করতে বলে সবার সাথে কত হেসে হেসে কথা বলতেছে আর আমার সাথেই। গিঞ্জো বুঝতে না পেরে বলে কি বললে? রিশু আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখি রাগে ক্ষোভে রিশু সাইকেল নিয়ে বেরিয়েছে, বাট হঠাৎ সাইকেলটা একটা গাছের ডালের উপর দিয়ে গেলে রিশু সাইকেলটাকে আর কন্ট্রোল করতে পারে না। আর তারপর রিশু সোজা খাদে পড়ে অজ্ঞান হয়ে যায়। সন্ধ্যায় রিশুর জ্ঞান ফিরলে দেখে চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে। উঠতে গিয়ে দেখে তার পায়ে প্রচন্ড আঘাত লেগেছে, ঠিক মতো হাঁটতে পারছে না। ফোনটা বের করে যে কাউকে ফোন করবে, বাট দেখে নেটওয়ার্ক পাচ্ছে না, গেল সব রাস্তা বন্ধ। এবার অন্যদিকে গিঞ্জোকে দেখা যায় ও তখন গ্র্যান্ডমার বাড়িতেই ছিল। গ্র্যান্ডমাও তখন বারবার রিশুকে কল করতেছে বাট পাচ্ছে না। গ্র্যান্ডমাকে টেনশনে দেখে গিঞ্জো জিজ্ঞাসা করে কি হয়েছে। গ্র্যান্ডমা বলে রিশুটা সে কখন বেরিয়েছে, এত রাত হয়ে গেছে এখনো ফিরেনি। গিঞ্জো বলে ওকে নিয়ে চিন্তা করার কি আছে, একটু পরে ঠিকই চলে আসবে। গিঞ্জোকে এইভাবে কথা বলতে দেখে গ্র্যান্ডমা বলে আমার মনে হচ্ছে তুই রিশুকে ভুল বুঝেছিস, রিশুকে খারাপ ভাবিস না, ও অনেক ভালো মেয়ে। গিঞ্জো বলে আমার ওদেরকে চেনা হয়ে গেছে, তোমার মতো বয়স্ক মানুষকে এই গ্রামে ফেলে রেখে ওরা কেন শহরে থাকে? কথাটা শুনে গ্র্যান্ডমা তখন হাসে আর বলে তুই তো জানিস না, আমি তো মাঝে মাঝে শহরে যাই, সেখানে গিয়ে ওদের সঙ্গে অনেক মজা করি। ওরা আমাকে ওদের সাথে শহরে থাকতে বলে, কিন্তু এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে ভালো লাগে না। আর ওদের অফিস স্কুল সবকিছুই শহরে, ওরা কি আর এই গ্রামে এসে থাকতে পারবে? এসব শুনে এবার গিঞ্জো নিজের ভুলটা বুঝতে পারে। সিন জঙ্গলে আসলে দেখি কি যেন একটা আওয়াজ শুনে জীবজন্তু মনে করে রিশু প্রচন্ড ভয় পেয়ে গেছে। তখন দেখি ওটা কোনো জীবজন্তু নয়, ওটা গিঞ্জো রিশুকে নিয়ে যেতে এসেছে। এরপর গিঞ্জো রিশুকে পিঠের উপর নিয়ে হাঁটতে হাঁটতে বলে গ্র্যান্ডমা আমাকে সবকিছু বলেছে, তোমরা গ্র্যান্ডমাকে এখানে ফেলে রাখোনি, আমি তোমাদের ভুল বুঝেছিলাম আর তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। এই বলে গিঞ্জো রিশুকে সরি বলে। রিশু তখন অনেক খুশি হয়ে যায়। গিঞ্জো বলে আকাশের দিকে তাকাও। রিশু তারপর যখন আকাশের দিকে তাকায় ও একেবারে অবাক হয়ে যায়, কারণ আকাশে আজকে অনেকগুলো তারা উঠেছে এবং সেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে ওরা আবারও একসঙ্গে চলতে থাকে। এভাবেই গিঞ্জো রিশুকে বাড়িতে পৌঁছে দেয়। রিশু তো আজকে সেই খুশি হয়ে যায় যে গিঞ্জোর সঙ্গে ওর যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছিল সেটা মিটে গেছে। এর পরের সিনে দেখি গিঞ্জো রিশু আর সাতাইকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তখন আমরা জানতে পারি গিঞ্জোর এই বন্ধুর নাম হচ্ছে জল আর এই মেয়ে বন্ধুর নাম হচ্ছে বৃষ্টি। নামটা এমন দিলাম যেন আপনাদের মনে থাকে, কারণ সামনে আরো অনেক বন্ধু বেরোবে তো তাই আর কি।
তো এরা দুজনে গিঞ্জোর সব থেকে ভালো বন্ধু। এদের সঙ্গে বন্ধুত্ব করে রিশু অনেক খুশি হয়ে যায়। জল বলে আমাদের বন্ধু হতে হলে সবার আগে তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, এটা আমাদের নিজস্ব রুলস। এরপর দেখি জল রিশুকে একটা ব্রিজের উপর এনে বলতেছে এখান থেকে তোমাকে এই লেকে ঝাঁপ দিতে হবে, যদি পারো তাহলে তুমি সাকসেস, আমাদের সত্যিকারের বন্ধু। তো এরপরে এরা একসাথে বসে খায় আর বলে রিশু তুমি সত্যিই অসাধারণ। তখনই ওখানে ওদের গ্রুপের আরেকটা মেয়ে চলে আসে, এই মেয়েটির নাম হচ্ছে মারিকা। গিঞ্জো তখন মারিকার সঙ্গেও রিশুর পরিচয় করিয়ে দেয়। মারিকা বলে আমি এখানকার সবার থেকেই একটু বড়, বাট চিন্তা করো না আমার বাচ্চামো কিন্তু এখনো যায়নি। তো গল্প করতে করতে হঠাৎ মারিকা জলে ঝাঁপ দেয় আর এটা দেখে গিঞ্জোর সাথে সাথে ঝাঁপ দিয়ে মারিকাকে উঠাতে যায়। তখন এদিকে সবাই বলাবলি করে যে মারিকা মাঝে মাঝে ইচ্ছে করেই এরকম দুষ্টামি করে আর গিঞ্জো সবসময় ওকে এভাবেই বাঁচিয়ে নেয়। আর এই ব্যাপারটা মারিকার অনেক ভালো লাগে। এসব দেখে রিশুর মনটা খারাপ হয়, কারণ রিশু বুঝতে পারে গিঞ্জো আর মারিকার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো এরপর রিশু আর সাথেই বাড়িতে আসলে গিঞ্জোর বাবার সঙ্গে দেখা হয়। গিঞ্জোর বাবা অনেক ছোটবেলায় এদেরকে দেখেছিল, আজ এত বছর পর এদেরকে এত বড় হয়ে যেতে দেখে গিঞ্জোর বাবা একদম অবাক হয়ে যায়। গিঞ্জোর বাবা বলে তোমার মা আমার সেই ক্রাশ ছিল। এসব বলতে ধরলে গ্র্যান্ডমা তাকে থামিয়ে দেয়। এবার সিন চলে আসে গিঞ্জোর লিকার শপে। সেখানে দেখি গ্রামের অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছে, ড্রিঙ্ক করতেছে, খাবার খাচ্ছে। গিঞ্জো তখন কিছু লোকের পাশে বসলে তারা তাকে ওখান থেকে উঠিয়ে মারিকার পাশে বসিয়ে দেয়। শাবাশ। এরপর দেখি সবাই বলাবলি করতেছে মারিকা আর গিঞ্জোকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে, আর মারিকা নাকি গিঞ্জোর ভবিষ্যৎ স্ত্রী। গেল আমরা মারিকার হাবভাব দেখেও এটাই বুঝতে পারি সেও গিঞ্জোকে খুব পছন্দ করে। কারণ এইটাই যদি সত্যি হয় তাহলে রিশুর কি হবে? সেন তখন রিশুর কাছে আসলে দেখি তার মন ভীষণ পরিমাণে খারাপ, কারণ ওই যে সেও বুঝতে পেরেছে যে মারিকা আর গিঞ্জোর মধ্যে ব্যাপার আছে। পরের দিন দেখি গ্রামের যত যুবক পোলাপাইন আছে সবাই একত্রে বসে প্ল্যানিং করতেছে প্রতি বছরের মতো এবারেও তারা এই গ্রীষ্মে তাদের গ্রামে কনসার্টের আয়োজন করবে। তো প্রতি বছরের মতো এবারেও তারা এই কনসার্টের নাম দেয় জনি কনসার্ট। আর এই জনি কনসার্ট রাখার কারণ হলো আপনাদেরকে বলি, জনি হচ্ছে গিঞ্জোর বাবা, আর গিঞ্জোর বাবা খুব ভালো গান গায় এবং অনুষ্ঠানকে একেবারে আনন্দ উল্লাসে মাতিয়ে রাখে। তো সবাই চাচ্ছে এবারের কনসার্টের অ্যারেঞ্জমেন্ট গুলো আরো ভালোভাবে করার এবং নতুন কোনো কিছু অ্যাড করার, বাট কারোর মাথাতেই আইডিয়া আসতেছে না। সেই সময় রিশু বেশ কিছু প্ল্যানিং দেয় কনসার্টটা কিভাবে করলে সুন্দর হবে। আর বিশেষ করে রিশুর একটা প্ল্যানিং সবার খুব পছন্দ হয়, আর সেটা হলো তাদের কনসার্টে যেহেতু বিভিন্ন টুরিস্ট আসে তাই তারা প্রজেক্টরের মাধ্যমে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে দেখাবে। একদম অসাম আইডিয়া। তো সবশেষে বেরিয়ে আসার সময় রিশু গিঞ্জোকে ডাক দেয়, গিঞ্জো হ্যাঁ মারিকা কি তোমার বাগদত্তা? গিঞ্জো হেসে বলে আমাদের পরিবার এটা ঠিক করেছে। কথাটা শুনে রিশু অবাক হয়, আবার একটু খুশি খুশিও লাগে। পরের দিন দেখি রিশু সাইকেল নিয়ে ছুটে গিঞ্জোর দোকানের দিকে যাচ্ছে। এসে গিঞ্জোকে বলে তুমি কি খেয়েছো? গিঞ্জো না বললে রিশু খুশি হয়ে যায়। এরপর দেখি রিশু একটা খাবার বানাচ্ছে। আসলে সে আজকে গিঞ্জোকে তার হাতের একটা রান্না খাওয়াবে। গিঞ্জো বলে তুমি রান্না করতে পারো তো? রিশু বলে এটা আমি ছোটবেলায় গ্র্যান্ডমার কাছ থেকে শিখেছি। এরপর দেখি গিঞ্জো খেয়ে বলতেছে তোমার হাতের রান্না তোমার গ্র্যান্ডমারের রান্নার মতোই সুস্বাদু। রিশু তো সেই খুশি হয়ে যায়। তো এমন সময় রিশু গিঞ্জোর বইয়ের মাঝে একটা অ্যালবাম দেখে এবং সেটা দেখার জন্য বের করে, বাট গিঞ্জো সেটা রিশুকে কিছুতেই দেখতে দিতে চায় না, তাই টানাটানি শুরু করে। তারপর তো লজ্জা পেয়ে দুজন দুদিকে যায়। রিশু তখন কাগজগুলো উঠানোর সময় দেখতে পায় যে কাগজগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন করা যেগুলো গিঞ্জো বানিয়েছে। সেই সময় আমরা দেখি গিঞ্জোর দোকানে মারিকা এসেছে। এদিকে রিশু গিঞ্জোকে বলে তুমি তো দারুণ ডিজাইন করতে পারো, তুমি তো এই ডিজাইন নিয়ে পড়াশোনাও করতে পারবে। গিঞ্জো বলে এগুলো আমি যখন ফাঁকা সময় পাই তখন বানাই। রিশু বলে তোমার তো টোকিওতে আসা উচিত, টোকিওতে প্রচুর আর্ট স্কুল আছে, শুধু স্কুল নয় কাজের সুযোগও বেশি। গিঞ্জো শুনে খুশি হয়, বাট কি যেন ভাবতে থাকে। এমন সময় মারিকা ভিতরে চলে আসে। গিঞ্জো বলে নক করে আসতে পারিস না? মারিকা বলে আমি সবসময় এভাবেই আসি আর এভাবেই আসবো, আর তোরা একা একা খাচ্ছিস কেন, আমাকেও খেতে দে। গিঞ্জো তখন মারিকার জন্য খাবার আনতে গেলে মারিকা রিশুকে বলে গিঞ্জোকে বিব্রত করো না, আমাদের ভবিষ্যৎ আমরাই ঠিক করব, ও কখনো শহরে যাবে না। এই বলে মারিকা ভিতরে যায় আর রিশু এসব শুনে ওখানেই থমেরে থাকে। রাতে রিশু গ্র্যান্ডমার সঙ্গে গল্প করতেছে। এই সময় গ্র্যান্ডমার গিঞ্জোর সম্পর্কে বলে যে গিঞ্জো ছোটবেলায় ডিজাইনার হতে চাইতো, কিন্তু এখন আর বলে না। দায়িত্বশীল ছেলে তো, গ্রামের সবাইকে যে কোনো কাজে সাহায্য করে। ও যদি চলে যায় তাহলে এই গ্রামের মানুষগুলোর কি হবে, এটা ভেবে হয়তো এখন ও গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু জানিস ও ডিজাইন অনেক ভালো পারে, আমি তো বুঝি না কিন্তু সবাই দেখি প্রশংসা করে। পরের দিন একটা লাইব্রেরিতে গিঞ্জো আর রিশুকে দেখা যায়। গিঞ্জো বলে আমি একবার টোকিও শহরে গিয়েছিলাম, স্কুল থেকে ট্যুরে নিয়ে গিয়েছিল। উঁচু উঁচু বিল্ডিং, মানুষজনে ভরা, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না, এসব দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রিশু তখন মন ভরে গিঞ্জোর কথাগুলো শুনছিল। গিঞ্জো বলে কিন্তু টোকিও শহরের একমাত্র তুমি আছো যাকে দেখে আমার অন্যদের থেকে একদম আলাদা মনে হয়েছে। এটা শুনে রিশুর শরীরে দুম করে অন্য আত্মা ভর করে বসেও বলে গিঞ্জো আমি তোমাকে পছন্দ করি। গিঞ্জো তখন অবাক হয়ে রিশুর দিকে তাকায়। রিশু বলে আমি তোমাকে সত্যি সত্যি অনেক পছন্দ করি গিঞ্জো। ওদের দুজনের কথা আড়াল থেকে জল আর বৃষ্টি শুনতে পায়। আর এটা বুঝতে পেরে রিশুর তখন অনেক লজ্জা লাগে। বৃষ্টি বলে প্রেমের প্রস্তাব সরাসরি আগে কখনো দেখিনি। জল বলে দুর্দান্ত সাহসী মেয়ে। গিঞ্জো বলে ওঠে তোমরা এসব কি বলতেছো? ও তো আমার সাথে এমনি মজা করতেছে, ও তো এখানে থাকবেই না। এটা শুনে রিশু রাগ করে বলে না আমি সিরিয়াস। এটা শুনে গিঞ্জো থ মেরে যায় আর রিশু রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রিশু বাড়ি ঝাড়ু দিচ্ছে, বাট তার কিছুই ভালো লাগতেছে না। সেই সময় আয়া মানে রিশুর প্রিয় বান্ধবী মেসেজ করে আর সাথে সাথে একটা ভিডিওও পাঠায়। ভিডিওতে আয়া বলে আমি আসছি গ্রামে তোর সঙ্গে দেখা করতে, কারণ এতদিন তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আয়াও এখানে আসছে। এটা শুনে রিশু খুশি হয়ে যায়। সেই ভিডিওতে সচিন নামের ছেলেটাও ছিল যে রিশুকে পছন্দ করে। সচিন লজ্জা লজ্জা ফেসে বলে রিশু আই মিস ইউ। হঠাৎ তখন সেখানে গিঞ্জো আসতে রিশু চমকে ওঠে। তো এরপর দেখি গিঞ্জো রিশুর মন ভালো করার জন্য রিশুকে বাইরে ঘুরতে নিয়ে গেছে। তখন আমরা লক্ষ্য করি সেখানে জল ও বৃষ্টিও ছিল। তারা সেই কনসার্টটার জন্য ভিডিও করতেছিল, বাট এদেরকে দেখে এবার এদেরকে ফলো করতে থাকে ও ভিডিও করে। তো গিঞ্জো রিশুকে নিয়ে যেই জায়গাটাতে আসে সেই জায়গাটা এত সুন্দর, ওয়াও সত্যিই অনেক সুন্দর। রিশু তো পুরো সারপ্রাইজ হয়ে যায় এত সুন্দর জায়গা দেখে। গিঞ্জো তখন বলে কালকে লাইব্রেরিতে যা হয়েছে তার জন্য সরি। তুমি যে তোমার মনের কথাটা আমাকে বলেছ তাতে আমি খুশি হয়েছি, কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা। আমি এই গ্রামটাকে ভীষণ ভালোবাসি, তাই আমাকে এখানে থেকেই কিছু করতে হবে। তাই এখন এই বিষয়ে ভাবতে পারছি না। এসব শুনে রিশুর চোখে জল টলমল করে ওঠে, বাট সে সেই জলটাকে আড়াল করার জন্য একটু চিৎকার করে। এরপর রিশু এসবে আগ্রহ না দেখিয়ে অন্য বিষয় নিয়ে কথা তোলেও সেসব নিয়ে কথা বলে। আর এদিকে জল বৃষ্টি যে তাদেরকে এতক্ষণ ভিডিও করাচ্ছে সেটা এরা কিন্তু জানে না। তো পরের দিন সকালে দেখি রিশু ও সাতাই রাস্তায় অপেক্ষা করতেছে, কারণ আজকে শহর থেকে রিশুর বান্ধবী আয়া আসতেছে। আয়া আসতে আয়াকে দেখে রিশু তো দারুণ খুশি হয়ে যায়। সেখানেই দুই বান্ধবী মিলে মজা করতে থাকে। এমন সময় সেখানে গিঞ্জো আসলে আয়াকে দেখে বলে এটা কি তোমার টোকিওর বন্ধু? রিশু বলে হ্যাঁ। গিঞ্জোকে দেখে আয়া বলে এ ছেলেটা কে রে? তুই এর কথাই বলছিলি তাই না, যাকে তোর খুব পছন্দ হয়ে গেছে? রিশু বলে ওর সামনে এসব কিচ্ছু বলবি না। এরপর সেখানে সচিন ও তাদের ব্যাচের আরেকটা ছেলে সেখানে আসলে রিশু অবাক হয়। তবে এতগুলো ছেলেকে এখানে দেখে গিঞ্জো কিন্তু মোটেও খুশি হয় না। ছেলেটি সচিনকে বলে তুই রিশুকে কিছু জিজ্ঞেস কর, বাট সচিন আমতা নামতা করে। আসলে সচিন যেহেতু রিশুকে পছন্দ করে তাই এই লম্বা গ্রীষ্মের ছুটিটাতে রিশুকে না দেখে আর থাকতে পারেনি, তাই রিশুকে দেখার জন্য লাজ লজ্জা ভুলে চলে এসেছে। এরপর সবাই মিলে চলে আসে সেই লেকের ধারে এবং সবাই অনেক আনন্দ করে পিকনিক করে। এখানে গিঞ্জোর বন্ধুরা পাশাপাশি রিশুর বন্ধুরাও আছে। সবাই একসঙ্গে অনেক মজা করতেছে। সচিন রিশুকে ডেকে নিয়ে ওকে একটু ভালোবেসে ভালোবেসে খাবার দিচ্ছে, আর দূর থেকে এটা দেখে গিঞ্জো আবার জ্বলতেছে। সে আর ওখানে না থেকে সাইটে গিয়ে বসে মন খারাপ করে প্রকৃতির ছবি তুলতেছে। সেই সময় রিশু গিঞ্জোর কাছে আসে কথা বলতে, কিন্তু গিঞ্জো একটু রাগ করে করে কথা বলে। গিঞ্জো বলে তোমাদের টোকিওর ছেলেরা কি এমনই? কেমন? ওই যে দেখো একদম মেয়ে পটানোর কথাই ভর্তি। এদিকে রিশু গিঞ্জোর কাছে এসেছে। এটা দেখে আবার সচিন রিশুকে ডেকে বলে তুমি কি আমাকে ওই দিকটা দেখাবে? রিশু বলে হ্যাঁ অবশ্যই। সচিন এগিয়ে এসে আবার রিশুর হাত ধরে রিশুকে পার হতে হেল্প করে। এসব দেখে তো গিঞ্জোর রাগে ফাটতেছে। তো এরপর সচিন আর রিশু একটা ব্রিজের উপরে আসে। সেখানে এসে সচিন রিশুকে বলে গিঞ্জো তোমার অনেক ভালো বন্ধু তাই না? রিশু বলে হ্যাঁ ওরকমই ভাবতে পারো। সচিন তখন গিঞ্জোর ব্যাপারে রিশুর কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে, যে তাদের কিভাবে দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে, তারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, সমস্ত কিছু। রিশু অবাক হয়ে যে সচিন এসব কেন জানতে চাচ্ছে। সচিন বলে ওঠে রিশু তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? রিশু তো খুব অবাক হয়ে যায় আর কি বলবে বুঝতে পারে না। এরপর দেখি জল সবাইকে ডেকে বলতেছে আজকে শহরের সঙ্গে গ্রামের একটা চ্যালেঞ্জ হবে, একটা সাঁতার প্রতিযোগিতা হবে। দেখা যাক শহরের ছেলে যেতে নাকি গ্রামের ছেলে। জল সেই সময় গিঞ্জোকে সিলেক্ট করে। এটা দেখে সচিনও রাজি হয়ে যায়। গিঞ্জোর সঙ্গে কম্পিটিশন বলে কথা, কারণ সচিনও এখন প্রমাণ করতে চাচ্ছে যে সে গিঞ্জোর থেকে বেটার। সচিন রেডি হতে হতে গিঞ্জোকে বলে
আমি রিশুকে প্রপোজ করেছি আর ও মনে হচ্ছে রাজি হয়ে যাবে, তাই আমি আশা করব তুমি রিশুর থেকে দূরে থাকবে। সেই সময় হঠাৎ করে গিঞ্জোর একটা কাচের উপর পা পড়ে আর পা একটু কেটে যায়। তারপরে দুজন মিলে একসঙ্গে ঝাঁপ দেয় আর দুজনেই দুজনকে হারানোর ভীষণ করে চেষ্টা করে, কিন্তু শেষমেশ দেখা যায় যে দুজনে একদম সেম টাইমে পয়েন্ট টাচ করেছে, মানে কেউই কাউকে হারাতে পারেনি। রিশু তখন খেয়াল করে গিঞ্জো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, বাট বুঝতে পারে না। এরপর গিঞ্জো জঙ্গলের মধ্যে এসে বসে পাটা দেখতে থাকে। তখন সেখানে রিশুও আসে ও গিঞ্জোর পায়ে একটা রুমাল বেঁধে দেয়। বাংলা সিনেমা হলে অবশ্যই গায়ের কাপড় টান দিয়ে ছিঁড়ে বেঁধে দিত, তাই না? মজার ব্যাপার। তো গিঞ্জো রিশুকে থ্যাংক ইউ বলে। সেই সময় সচিন আবারও রিশুকে ডাকে। রিশু যখনই ওখান থেকে উঠতে যাবে গিঞ্জো ওর হাতটা ধরে, এরপর দুম করে বলে তুমি নাকি আমায় পছন্দ করো। এটা বলেই গিঞ্জো থেমে যায়। আসলে গিঞ্জো এটা বলার চেষ্টা করছিল যে তুমি নাকি আমায় পছন্দ করো, আর ওদিকে সচিন তোমাকে প্রপোজ করেছে, তাতে তুমি প্রায় রাজি হয়ে যাচ্ছ। তো গিঞ্জো জাস্ট ওই কথাটা বলেই চুপ করে আছে দেখে রিশু বলে কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো না। এটা বলে আবার রিশু ওখান থেকে চলে যায় আর গিঞ্জো ওখানেই মন খারাপ করে বসে থাকে। এরপর আমাদের ক্যালেন্ডার দেখানো হয় যে রিশুর ছুটির দিন আস্তে আস্তে কমে আসতেছে। পরের দিন সকালে দেখি আয়া রিশুকে বাই জানাচ্ছে, কারণ আজকে ওরা আবারও টোকিও শহরে ফিরে যাচ্ছে। সচিন এসে রিশুকে বলে আমি কি তোমার হোয়াটসঅ্যাপ আইডিটা পেতে পারি? কি আর করার, তখন রিশু স্ক্যান করে আইডিটা দিয়ে দেয়। গিঞ্জো এসব দেখতেছে আর জ্বলতেছে, কিন্তু কিছু করার নাই। তো ওরা চলে গেলে এরাও বাড়ি ফিরতে থাকে। আমরা দেখি রিশু কেন জানি গিঞ্জোকে ইগনোর করতেছে। গিঞ্জো এটা বুঝতে পারে, এমনকি রিশু গিঞ্জোর দিকে তাকাচ্ছেও না। গিঞ্জোর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বাসায় এসে গিঞ্জো ক্যালেন্ডারের দিকেই চেয়ে থাকে, কারণ গ্রীষ্মের ছুটির শেষের দিকে কয়েকদিন পরেই রিশু এখান থেকে চলে যাবে। সেদিনই টোকিও থেকে রিশুর মা ফুনামি আসে। রিশুর মায়ের নামই হচ্ছে ফুনামি, বুঝছেন তো? যেহেতু তার ছেলেমেয়েরা এখানে আছে তাই একটু দেখা করতে এসেছে। ফুনামি গিঞ্জোকে বলে ও মা গো, গিঞ্জো কত বড় হয়ে গেছে আর কত হ্যান্ডসামও হয়েছে। সেই সময় অফিস থেকে আর্জেন্ট কল আসলে ফুনামি কথা বলতে বলতে ভিতরে যায়। তো ফুনামি মানে রিশুর মায়ের কাজ হচ্ছে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের জন্য পোস্টার বা লোগো ডিজাইন তৈরি করা, মানে এসবের গ্রাফিক ডিজাইন করা আর কি। আর এই ডিজাইনের ব্যাপারটা গিঞ্জোর খুব ভালো লাগে, তাই গিঞ্জো ল্যাপটপের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। গিঞ্জো যে এখনো ডিজাইন পছন্দ করে এটা রিশু বুঝতে পারে। গিঞ্জো রিশুর মায়ের কাছে জিজ্ঞাসা করে যে এই জিনিসগুলো করতে গেলে তাকে কি করতে হবে। রিশুর মা বলে তুমি কি এগুলো করতে আগ্রহী? গিঞ্জো তখন হঠাৎ পাল্টে যায় ও হেসে কথাটা উড়িয়ে দেয়। তবে রিশু তো বুঝে যায় যে গিঞ্জো ডিজাইন করতে কতটা পছন্দ করে। পরের দিন দেখি একটা মেয়ে গিঞ্জোর বানানো একটা ডিজাইন অনেক পছন্দ করেছে। এটা দেখে গিঞ্জো মেয়েটিকে ওটা দিয়ে দেয়। মেয়ে ওটা বাহিরে এনে খুশি হয়ে বয়ফ্রেন্ডকে দেখায়, বাট বয়ফ্রেন্ড বলে সুন্দর বাট গ্রাম্য ছোঁয়া রয়েছে। এই কথাটা গিঞ্জোর মনে একটু দাগ কাটে। পরের দিন সেই গ্রামের ছেলেমেয়েরা আবারও সেই জায়গায় এক হয় আর বলে যে কনসার্টের একটা পোস্টার বানাতে হবে আর সেটা যেন দেখতে দারুণ লাগে। সেই সময় রিশু বলে পোস্টার বানাবে গিঞ্জো। এটা শুনে গিঞ্জো তো একেবারে অবাক হয়ে যায়, কারণ প্রফেশনাল পোস্টার সে কোনোদিনই বানায়নি, কিন্তু কেউ আর তার কথা শুনে না। রিশু বলে তুমি চাইলেই করতে পারো, তুমি অনেক সুন্দর ডিজাইন জানো, তুমি যা যা ডিজাইন করেছো সেগুলো ভীষণ সুন্দর। রিশু ওখানে থাকে একটা ডিজাইন নিয়ে দেখাই, দেখো তুমি কত সুন্দর ডিজাইন করেছো, এভাবেই তুমি একটা সুন্দর পোস্টার বানিয়েও ফেলতে পারবে। কি আর করার, তাই শেষমেশ বলে ওকে চেষ্টা করব। রিশু বলে চেষ্টা না, তুমি অবশ্যই পারবে। গিঞ্জো বলে আচ্ছা কালকে কি তুমি ফ্রি আছো? পাশের গ্রামে আতশবাজি উৎসব হবে, আমার সঙ্গে যাবে? গিঞ্জো দেখে ও রিশুর অনেক কাছাকাছি চলে এসেছে, তাড়াতাড়ি করে পিছনে সরে যায়। রিশু বলে হ্যাঁ ঠিক আছে আমি যাব। এরপর দেখি রিশুর মা ফুনামি রিশুকে ট্রেডিশনাল ড্রেস পরিয়ে দিচ্ছে। জাপানে এই আতশবাজি উৎসবটা ভীষণ ফেমাস, সেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা এই দিনে ট্রেডিশনাল জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আমরা দেখি গিঞ্জো ট্রেডিশনাল ড্রেস পরেছে। রিশু তো দারুণ খুশি গিঞ্জোর সঙ্গে ঘুরতে পারতেছে। রিশু একটা মাছ ধরতে চায় বাট পায় না। গিঞ্জো তখন রিশুকে মাছটা ধরে দেয়। রিশু বলে এই মাছটার আমি কি নাম দেই বলতো? বাট দেখে গিঞ্জো নেই। ভিড়ের মধ্যে চারিদিকে রিশু তখন গিঞ্জোকে খুঁজে বেড়াতে থাকে, বারবার করে ফোনও করতে থাকে কিন্তু ফোনেও পায় না। রিশু তো বেশ চিন্তায় পড়ে যায় যে গিঞ্জোকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। এরপর উৎসব থেকে বেরোতেই একটা ব্রিজের উপরে গিঞ্জোর সাথে দেখা হয়। রিশু বলে আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজেছি জানো? গিঞ্জো তখন সরি বলে। আর কি করবে, তারপরে ওরা দুজনে ওখানে দাঁড়িয়ে একসাথে গল্প করতে থাকে। অন্যদিকে রিশুর মাকে দেখতে পাওয়া যায় সে গিঞ্জোর বাবার সাথে বসে আড্ডা দিচ্ছে ও গল্প করতেছে। গিঞ্জোর বাবা বলে যদি আমি তোমাকে বিয়ে করে টোকিও যেতাম তাহলে রিশু আমার মেয়ে হতো। ফুনামি বলে তুমি দেখি আগের মতোই আছো। আসলে গিঞ্জোর বাবা জনি আর ফুনামি একই স্কুলে পড়াশোনা করতো আর একে অপরকে পছন্দও করতো, কিন্তু ফুনামি চাইতো এই গ্রাম থেকে বেরোতে, শহরে গিয়ে নিজের বাড়ি বানাতে, বড় কোনো জব করতে, কিন্তু জনি চাইতো গ্রামে থেকে যেতে। আর তারপর তাদের ব্রেকআপ হয়। তো ফুনামি আর জনির মতো গিঞ্জো আর রিশুরও কিন্তু সেম অবস্থা, তাই না?
তো সিন আবার গিঞ্জো আর রিশুর কাছে আসতে দেখি ওরা দুজনে মিলে তখন অন্ধকারে বসে আকাশে বাজি ফোটানো দেখতেছে, কারণ আতশবাজি উৎসবে এই বাজি ফোটানোটাই আসল মূল আকর্ষণ। এই সময় গিঞ্জো রিশুকে মায়াবী নজরে চেয়ে চেয়ে দেখে, আর তার চোখে আমরা রিশুর প্রতি স্পষ্ট ভালোবাসা দেখতে পাই। তো দুজনে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা একসাথে দেখে আর অনেক মজা করে। তো বাজি ফোটানো শেষ হলে গিঞ্জো বলে চলো এবার বাসায় যাই। তখন রিশুকে দেখি সে গিঞ্জোকে কি যেন বলার জন্য ছটফট করতেছে। শেষমেশ আটকে না রেখে বলে ফেলে, গিঞ্জো শুধু গ্রীষ্মের ছুটির এই কটা দিন, কথা দিলাম টোকিও যাওয়ার পর সব ভুলে যাব। মানে আমি ছুটির এই কয়েকদিন হলেও তোমার সাথে ডেট করতে চাই, করবে প্লিজ? রিশুর এমন ভালোবাসা মাখা প্রশ্নে গিঞ্জো এবার কি অ্যান্সার দিবে বুঝতে পারে না। গিঞ্জো একটু পর বলে ওঠে চলো বাসায় যাই। রিশু রাগ করে কাঁদতে কাঁদতে বলে আমি বাসায় যেতে চাই না, কারণ আজকে অ্যান্সার না পেলে ছুটির আরো একদিন কমে যাবে। যেটুকু সময় আর আছে সব তোমার সঙ্গে কাটাতে চাই, আমি আর সময় নষ্ট করতে চাই না। গিঞ্জো ঘুরে তাকিয়ে বলে তুমি কি ভেবেছো আমি এটাতে খুশি হব? এরপর গিঞ্জো ওর হাতটা ধরে ওখান থেকে বাড়ির দিকে নিয়ে চলে যায়। কি একটা অবস্থা তাই না? তো পরের দিন গিঞ্জো মারিকের দোকানে গিয়ে গোল্ডফিশের জন্য 1 প্যাকেট খাবার চাই। মারিকে বলে তোর আবার গোল্ডফিশ কই? গিঞ্জো দুম করে বলে ফেলে কালকে উৎসব থেকে এনেছি। এটা শুনে মারিকা মন খারাপ করে বলে ও তাহলে তুই গিয়েছিলি? এরপরে প্যাকেটটা দিয়ে বলে গিঞ্জো তুই তো গ্রামেই থেকে যাবি তাই না? গিঞ্জো বলে অবশ্যই, বাট মারিকার চিন্তা এখনো যায় না। তো আজকে ফুনামি শহরে চলে যাচ্ছে, কারণ অফিস থেকে যে 3 দিনের ছুটি নিয়ে এসেছিল সেটা শেষ। তো ফুনামি যাওয়ার সময় গিঞ্জোকে তার কার্ড দিয়ে বলে যদি তোমার কখনো মনে হয় আমাকে তোমার দরকার তাহলে তুমি আমার কাছে আসতে পারো। এরপর জনি রিশুর মাকে গাড়িতে করে এগিয়ে দিতে যায়। তো এরপর রিশু ঘরে এসে মন খারাপ করে বসে আছে। ঠিক সেই সময় গিঞ্জো এসে বলে এই নাও তোমার মাছের খাবার। রিশু খুশি হয়ে ধন্যবাদ দিতে ধরতে গিঞ্জো বাই বলে চলে যায়। রিশু তখন দৌড়ে বাহিরে এসে বলে ধন্যবাদ তোমাকে, গুঞ্জন তোমার এই খাবারটা অনেক পছন্দ করবে। গিঞ্জো বলে তাহলে মাছের নাম গুঞ্জন রাখা হয়েছে? রিশু বলে তুমি আমাকে মাছটা ধরতে সাহায্য করেছো, তাই তোমার নামের সাথেই মিল করে রেখেছি। এরপর রিশু বলে কালকে তোমাকে যা বলেছি তার জন্য দুঃখিত। এই বলে রিশু বিদায় বলে চলে যাচ্ছে, ঠিক তখনই গিঞ্জোর হাতটা ধরে আটকাই। এরপর বলে চলো কালকে তুমি যেটা বললে সেটাই করি, কয়েকদিন আমরা একসঙ্গে থাকি। আর তারপর তো এরপর তারা দুজন অনেক ঘুরতে থাকে ও অনেক অনেক মজা করতে থাকে। তো এইভাবেই একটা একটা করে দিন পার হয়ে যায় আর ওরা দুজনে আরো বেশি কাছাকাছি আসতে থাকে আর ওরা দুজনের সঙ্গে ভীষণ খুশিতে থাকে। এরকমই একদিন রিশু ওখানকার গ্রামের যে স্কুল রয়েছে সেটার ইউনিফর্ম পরে। গিঞ্জো দেখে তো অবাক হয়। এরপর সে গিঞ্জোকেও ইউনিফর্ম পরতে বলে। তো দুজনেই ইউনিফর্ম পরে আবার ঘুরতে বের হয়। সেখানে একটা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ তো রিশু বলে তুমি আমাকে কিস করলে না কেন? গিঞ্জো বলে যদি গ্রীষ্মের ছুটির পরেও আমরা একসাথে থাকতাম তাহলে আরো আগেই কিস করতাম। রিশু আর কিছু বলতে না পেরে গিঞ্জোর হাত ধরে বলে চলো এবার ঝর্ণা দেখতে যাই। তো এখানে এসে গিঞ্জো বলে শুনেছি এই জায়গাতে কোনো কিছু উইশ করলে সেটা পূরণ হয়। রিশু তখন ভাবতে থাকে যে সে কি উইশ করবে। গিঞ্জো বলে তবে তুমি একবার উইশ করতে পারবে। এই বলে গিঞ্জো কি যেন ভেবে উইশ করেও বলে আমি চাই আমার উইশটা রিশু পাক। এটা শুনে রিশু অবাক হয়। গিঞ্জো বলে নাও এবার তুমি 2টো উইশ করতে পারবে। তখন রিশু আবার উইশ করে বলে গিঞ্জোর স্বপ্ন যেন পূরণ হয়। গিঞ্জো অবাক হয়ে বলে আমি তোমাকে দিলাম তুমি আবার আমার জন্যই উইশ করলে? আচ্ছা আরেকটা কি উইশ করলে? রিশু বলে সেটা তো বলবো না। তো এরপর গিঞ্জো আর রিশুকে তার স্কুলে নিয়ে যায়। রিশু বলে তোমার আসন কোনটা? গিঞ্জো বলে জানালার পাশে শেষের আসন। রিশু বলে দারুণ তো, একটু বসে দেখি তো। এরপর দেখি রিশু গিঞ্জোর আসনে বসে একটা কাগজে কি যেন লিখতেছে। এরপর ওটা ওখানেই রেখে দেয়। গিঞ্জো কিন্তু এটা দেখেনি। এই চিরকুট লেখার ব্যাপারটা মনে রাখেন কেমন? তো রিশু এরপর গিঞ্জোকে ডেকে বলে তুমি এই পাশে বসো। গিঞ্জো এসে সেখানে বসে আর দুজনে মিষ্টি একটা হাসি দেয়। গিঞ্জো বলে এই ইউনিফর্মটা তোমাকে মানিয়েছে। রিশু খুশি হয়। গিঞ্জো হাত বাড়িয়ে দেয়। রিশুও খুশি হয়ে হাত ধরে ও মজা করে। এরপর বলে যদি আমরা একই স্কুলে পড়তাম অনেক ভালো হতো, তাহলে প্রতিদিন একসাথে দেখা হতো, প্রতিদিনই ডেট করতাম। এসব শুনে গিঞ্জো চেয়ে থাকতে থাকতে রিশুর হাতটা আরো একবার শক্ত করে ধরে। তো এখানেই সিন কাট হয়ে চলে আসে পরের দিন বাড়িতে। রিশু মন খারাপ করে ক্যালেন্ডার দেখতেছে, কারণ আর মাত্র 2 দিন আছে। তো আজকে মারিকা কেন জানি রিশুর সাথে দেখা করতে আসে।
রিশু বলে তুমি কি কিছু বলবে আমাকে? মারিকা বলে আমি জানি গিঞ্জো আর তুমি একে অপরকে অনেক ভালোবাসো, কিন্তু এই গ্রামের গিঞ্জোকে খুব দরকার। এখান থেকে গিঞ্জো যদি চলে যায় তাহলে মানুষের অনেক সমস্যা হবে। রিশু বলে গিঞ্জোকে তোমার দরকার নেই? কথাটা শুনে মারিকা রিশুর দিকে অবাক হয়ে তাকায়। রিশু বলে আমি জানি তুমি গিঞ্জোকে অনেক ভালোবাসো। মারিকা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে সেই কনসার্টের দিনটা চলে আসে। কনসার্ট হবে আর সেই কনসার্ট দেখার জন্য সব লোক এক জায়গায় জড়ো হয়েছে। আর সেই কনসার্টে জল, বৃষ্টি এরা সবাই ভলেন্টিয়ার। আর এবারে ওদের সাথে রিশুও যোগ দিয়েছে ভলেন্টিয়ার হয়ে। জল হাত উঠিয়ে বলে সবাই এখানে আসো। সবাই আসলে জল বলে আমরা এখন সবাই মিলে এই অনুষ্ঠানকে একেবারে মাতিয়ে রাখবো, ঠিক আছে? সবাই হাত মেলায়। তো এরপর সবাই চলে গেলে গিঞ্জো রিশুকে বলে কনসার্ট শেষে মেলায় ঘুরতে যাব কেমন? রিশু হুম বলে। সেই সময় জল আর বৃষ্টি গিঞ্জোকে ডেকে বলে গিঞ্জো তোমার দায়িত্ব প্রজেক্টরের ব্যাপারটা দেখাশোনা করা, সেখানে যাও। গিঞ্জো যাওয়ার সময় রিশুর মাথায় ঝাঁকুনি দিয়ে যায়। এই ব্যাপারটা রিশুর ভীষণ ভালো লাগে। তো এরপর কনসার্ট স্টার্ট হয় আর প্রথমেই গিঞ্জোর বাবা জনি গান গাইতে স্টেজে ওঠে। তো জনি গান গাচ্ছে আর পিছনের প্রজেক্টরে এই ভিডিওগুলো চলতেছে। এইগুলো দেখতে দেখতে এই মুহূর্তটা দেখতেই রিশুর চোখে জল চলে আসে। গিঞ্জোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো এক এক করে যেন তার সব চোখের সামনে ভাসতে থাকে। তো এরপর ক্যামেরা রিশুর কাছে আসলে দেখি সে কেন জানি সবার পিছনে এসেছে এবং কি যেন ভাবতেছে। একটু পর সিন অনুষ্ঠানের বাহিরে আসলে দেখি রিশুর ভাই সাতাই ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মানে রিশু ঠিক করেছে সে আজকেই টোকিওতে চলে যাবে, যদিও তার কাছে আরো একদিন সময় আছে। বাট রিশু এটা কেন করতেছে তা সামনে গেলে জানতে পারবো। তো একটু পর দেখি গিঞ্জো রিশুকে খুঁজে বেড়াচ্ছে, সবাইকে জিজ্ঞাসা করতেছে বাট কেউ বলতে পারছে না। খুঁজতে খুঁজতে গ্র্যান্ডমার দেখা পেলে গ্র্যান্ডমাকে বলে গ্র্যান্ডমা রিশু কোথায়? গ্র্যান্ডমা মন খারাপ করে বলে সে চলে গেছে। এটা শুনতেই গিঞ্জোর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে আর এক সেকেন্ডও দেরি না করে তাড়াহুড়ো করে বাইক নিয়ে ছুটতে থাকে আর রাগ করে বিড়বিড় করে বলে কালকে যাওয়ার কথা কিন্তু আজকেই চলে যাচ্ছে, তাও আবার আমাকে না বলেই। তখন সিন একটু পিছনে নিয়ে গিয়ে দেখানো হয় গ্র্যান্ডমা বলতেছে সে বলল সবাইকে বিদায় বলা নাকি খুব কষ্টের, তাই সে আজকেই যাওয়ার সিদ্ধান্ত নিল। গিঞ্জো এরপর বাইকটা নিয়ে সোজা চলে আসে সেই সূর্যমুখী ফুলের বাগান ছিল সেইখানে। আর ওইখান থেকেই ট্রেনের লাইনটা রয়েছে, ওইখান থেকেই ট্রেনটা যায়। গিঞ্জো তখন রিশুকে চিৎকার করে ডাকতে থাকলে রিশু গিঞ্জোর ডাক শুনতে পায়। গিঞ্জো চিৎকার করে বলে রিশু এভাবে তুমি কেমনে যেতে পারলে? আমাকে একবার বললেও না। এসব শুনে রিশুর এতটাই বেশি কষ্ট হচ্ছিল যে ও মুখ সরিয়ে নেয়। কিন্তু সেই সময় বাইকের চাকায় কি যেন পড়ে গিঞ্জো বাইক থেকে পড়ে যায়। রিশু এটা দূর থেকে দেখেও খুব কষ্ট পায়। আর এভাবেই গিঞ্জোকে রেখে রিশু টোকিওতে চলে যায়। তো একদিন পর রিশুর স্কুল খোলেও রিশু স্কুলে যায়। আয়া রিশুকে বলে এই তুই গিঞ্জোর ব্যাপারে কিছু বললি না যে? রিশু তখন বলে ওর কথা আর কি বলবো, ওখান থেকে চলে এসেছি মানে ওর স্টোরিও শেষ। কিন্তু আয়া জানে যে স্টোরি শেষ বলাটা যতটা সহজ রিশুর কাছে মেনে নেওয়া ততটা সহজ নয়। কারণ ওখান থেকে ফিরে এসে রিশু ভালো নেই। রিশুর কখনোই কোনো কিছুতে হাসি পাচ্ছে না, ভালো করে সে কারোর সঙ্গে কথাও বলতে পারছে না, সবসময় মন খারাপ করে থাকতেছে। অন্যদিকে গিঞ্জোকে দেখি তারও সেম অবস্থা। রিশুর ছবি দেখতেছে আর রিশুকে ভীষণ মিস করতেছে। জাপানে ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে ফর্ম দেওয়া হয় আর সেই ফর্মে তাদেরকে 5টা ইউনিভার্সিটির নাম লিখতে হয়। মানে যে 5টা ইউনিভার্সিটির যে কোনো একটাতে তারা পড়তে চায় এমন ব্যাপার আর কি। তো গিঞ্জোর হাতে এখন সেই লিস্টটাই আছে আর গিঞ্জো সেটা নিয়েই ভাবতেছে কি করবে। তারপর ফর্মটা ডেস্কে রাখতে গিয়ে সেই চিরকুটটা পেয়ে যায় যেটাতে রিশু কি যেন লিখে এখানে রেখে দিয়েছিল। সেই চিরকুটে এমন কিছু লেখা রয়েছে যেটা দেখে গিঞ্জো খুব খুশি হয়ে যায়। আর তারপরে গিঞ্জো ভাবতে থাকে এবার সে কি করবে। এরপর গিঞ্জো মারিকার সঙ্গে দেখা করে আর মারিকাকে জানায় যে সেই গ্রামকে অনেক ভালোবাসে, কিন্তু মারিকা কিছুতেই রাজি হচ্ছে না। বাট কিছু করার নেই, কারণ গিঞ্জো তার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। গিঞ্জো আসলে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা একটু পরেই জানতে পারবেন। এরপর একদিন স্কুল ছুটির শেষে রিশুকে স্কুল থেকে বেরোতে দেখা যায়। ঠিক সেই সময় সচিন রিশুকে ডাক দেয় বলে তোমাকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে এক্ষুনি সেখানে যাবে? রিশু বলে চলো। এরপর দেখি ওরা ক্রসিং এ সিগন্যালের জন্য ওয়েট করতেছে। ঠিক সেই সময় সচিন সিগন্যালের উল্টো দিকে গিঞ্জোকে দেখতে পায়। গিঞ্জোকে টোকিওতে দেখে সচিন অবাক হয়। গিঞ্জোর সাথে রিশুর যেন দেখা না হয়, তাই সচিন রিশুকে নিয়ে
অন্যদিকে যায়। সিন একটু পর গিঞ্জোর কাছে আসলে দেখি গিঞ্জো রিশুর সঙ্গে দেখা না করে আগে রিশুর মা ফুনামির সঙ্গে দেখা করে, আর ফুনামিকে নিজের বানানো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো দেখায়। ফুনামি বলে, আমার মনে হয় টোকিওতে কোনো আর্ট স্কুলে ভর্তি হলে তোমার ভালো হয়, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি নিশ্চয়ই ফিউচারে কিছু করতে পারবে। কথাটা শুনে গিঞ্জো খুব খুশি হয়ে যায়। রিশুর মা বলে, আচ্ছা তুমি কি রিশুকে বলেছো তুমি টোকিও শহরে এসেছো? গিঞ্জো বলে, প্লিজ আপনি এটা রিশুকে বলবেন না, আমার খুব খারাপ লাগবে আমি যদি ইউনিভার্সিটিতে চান্স না পাই, তাহলে আমি রিশুর কাছে মুখ দেখাতে পারবো না, আমি আগে চান্স পাই তারপর ওকে জানাবো। কথাটা শুনে ফুনামি খুব খুশি হয়। অন্যদিকে সচিন রিশুকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় এসেছে, এখান থেকে শহরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, জায়গাটা রিশুরও খুব ভালো লাগে। সচিন বলে, গ্রাম তো সুন্দর কিন্তু আমাদের শহরটাও কিন্তু খুব খারাপ নয়, আমাদের শহরেও এমন অনেক সুন্দর জিনিস আছে যেগুলো দেখে আমরা খুব খুশি হতে পারি। গ্রামের কথা বলতেই রিশুর মনটা খারাপ হয়ে যায়, মানে রিশুর গিঞ্জোর কথা খুব মনে পড়ে। তাই রিশু বলে, সরি সচিন, এই মুহূর্তে আমার গিঞ্জোকে দেখতে খুব ইচ্ছে করতেছে, সুন্দর দৃশ্য, মজার কোনো খাবার, এসবে আমি শুধু গিঞ্জোকেই দেখতে পাই, অন্য আর কাউকে নয়। সরি সচিন, আমি তোমার সাথে আর এখানে থাকতে পারছি না। সচিন বুঝতে পারে রিশু গিঞ্জোকেই অনেক ভালোবাসে, তাই সচিন বলে দেয়, আমরা যখন ক্রসিং এ দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকে আমি গিঞ্জোকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। টোকিওতে গিঞ্জো এসেছে এটা শুনে রিশু অবাক হয়ে যায়। রিশু আর একটুও দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি সেই ক্রসিং এ যেতে থাকে। ক্রসিং এ পৌঁছে গিঞ্জোকে খুঁজতে থাকে, বাট কোথাও খুঁজে পায় না। সিন তখন গিঞ্জোর কাছে আসলে দেখি গিঞ্জো তখন স্টেশনে ট্রেন আসার অপেক্ষা করতেছে। গিঞ্জোর হাতে তখন সেই চিরকুটটাও ছিল, ওখানে লেখা রয়েছে যে আমার দ্বিতীয় উইশ হলো আমি তোমাকে কিস করতে চাই। শাবাশ বান্ধবী, শাবাশ। আর এটা দেখেই গিঞ্জো হেসেছিল। এদিকে রিশু গিঞ্জোকে ফোন করে কিন্তু গিঞ্জো ফোনটা না ধরে সুইচ অফ করে। স্টেশনে সেই সময় ট্রেনও চলে আসে। গিঞ্জো কি করে জানি না সিন চলে আসে রিশুর কাছে। গিঞ্জোকে খুঁজে না পেয়ে রিশু মন খারাপ করে চলে যাচ্ছে। এমন সময় একটা দোকানে সূর্যমুখী ফুল দেখতেই রিশুর কি যেন মনে পড়ে যায়। তারপর সে সেখান থেকে ছুটতে শুরু করে। আসলে জাপানের টোকিও শহরে একটা গলি রয়েছে যেটা ভীষণ ফেমাস, সেটার দেওয়ালে খুব সুন্দর করে সূর্যমুখী ফুল আঁকানো রয়েছে। এছাড়াও আরো অনেক ধরনেরই আর্ট রয়েছে, আর রিশুর সেটার কথাই মনে পড়ে যায়। গিঞ্জো একদিন রিশুকে বলেছিল সে যদি এবার টোকিও শহরে যায় সেই গলিটাতে সে অবশ্যই যাবে, কারণ সেই গলিটা তার ভীষণ ভালো লেগেছে। সিন সেখানে আসতেই দেখি রিশুও সেখানে চলে এসেছে। এরপর চারদিকে গিঞ্জোকে খুঁজতে থাকে, বাট সেখানেও না পেলে এবার রিশুর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এমন সময় কার যেন একটা পায়ের আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখে গিঞ্জো। গিঞ্জো বলে, তুমি এখানে কিভাবে এলে? রিশু বলে, তুমি একবারও আমাকে ফোন করোনি কেন? এই বলে রিশু কেঁদে ফেলে। গিঞ্জো বলে, তুমিও তো পালিয়ে চলে এসেছিলে। এরপর বলে, আগামী বছর স্নাতক হওয়ার পর আমি টোকিও আসবো এবং আমি অবশ্যই একজন ডিজাইনার হব। আমার আর্টের মাধ্যমে শহরের মানুষদের আমার গ্রাম সম্পর্কে জানাবো। তুমি আমার ভাগ্য পরিবর্তন করেছো, আশা করছি তুমি আগামী বছর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। এটা শুনতেই রিশুর চোখে খুশিতে জল চলে আসে। গিঞ্জো তখন রিশুর কাছে এসে পরম এক ভালোবাসায় রিশুকে জড়িয়ে ধরে। তারপর বলে, রিশু আমি তোমাকে ভালোবাসি। রিশু তো খুশিতে বলার ভাষা হারিয়ে ফেলেছে। একটু পর বলে, আমিও তোমাকে ভালোবাসি অনেক। এরপর গিঞ্জো রিশুর দ্বিতীয় উইশটা পূরণ করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন? ভালো থাকবেন, আপন মানুষদের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।